ধরে নেওয়া হয় বাংলাদেশে কিডনি রোগে আক্রান্তের সংখ্যা প্রায় ৩ কোটি। এই কিডনি রোগীদের জীবনেও রোজা আসে, তারা কিভাবে রোজা পালন করবেন, কিভাবে সাহারি করবেন, নানা বিষয়ে আমরা কথা বলবো। এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে আরোগ্য নিকেতনের বিশেষ আয়োজন রোজায় কিডনির যত্ন। আজকের বিষয় আমরা দিয়েছি কিডনি রোগীর রোজা। এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন স্বনামধন্য একজন কিডনি রোগ বিশেষজ্ঞ। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ, স্যারের পরিচয় সাবেক পরিচালক, ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ স্যার। আমরা শুরুতে জানতে চাই যে আমরা রোজার প্রসঙ্গে ঢোকার আগেই জানবো যে বাংলাদেশে আমরা আগে এক সময় শুনতাম যে 2 কোটি লোক আক্রান্ত, এই 1 দশক ধরে এই সংখ্যাটি আরও অনেক বেশি বেড়েছে। কেন এত কিডনি রোগী বাংলাদেশে বাড়ছে এবং মোট সংখ্যাটি এখন আনুমানিক কেমন বলা যায়? এখন বলা হয় যে প্রায় 4 কোটি রোগ, কোনো না কোনো কিডনির রোগ। 4 কোটি? 4 কোটি। এখন এটা ভয় পাওয়ার কিছু নেই। এটা এই কিডনির রোগ, ক্রনিক কিডনি ডিজিজ যেটা আমরা বলি যে কিডনির রোগ, সেটা সিম্পল আপনি ধরেন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, তারপরে সিকিডি হতে পারে, তারপরে নেফ্রাইটিস হতে পারে, অথবা অবস্ট্রাকটিভ নিউরোপ্যাথি হতে পারে, অথবা বিভিন্ন রকমের যে রোগগুলি আছে সেইগুলির সংখ্যা, টোটাল সংখ্যা। এখন এর ভিতরে যেটা আমাদের হলো যে ক্রনিক কিডনি ডিজিজ, ধীরে ধীরে যে কিডনিগুলি ড্যামেজ হয় সেটার একরকম, হঠাৎ করে কিডনি যে ড্যামেজ হয় সেটা একরকম, আর এমনি যে কারণগুলি সেগুলি ধরেন ক্রনিক কিডনি ডিজিজ ধীর গতিতে যে হয়, এটা হইলেই ভয় পাওয়ার কিছু নাই। কেন এই কিডনিটা ধীরে ধীরে ড্যামেজ হয়? প্রথম হলো কারণটা জানতে হবে। আমার দেশে আমরা মোটামুটি ধরি 5টা মেইন কারণ। তো প্রথম যে কারণটা এখন বর্তমানে, আমরা যখন 20 বছর আগে একরকম ছিল, এখন প্রথম কারণ হলো ডায়াবেটিস মেলিটাস। এখন একটা এপিডেমিক ফর্মে, এটা পৃথিবীর আমাদের বাংলাদেশে, ডেভেলপ কান্ট্রি বাংলাদেশে প্রথম কারণ। দ্বিতীয় কারণ হলো উচ্চ রক্তচাপ, মানে রক্তচাপ যদি বেশি থাকে তাহলে কিডনির। তৃতীয় হলো আমরা যেটা বলি একটা কিডনির ছাঁকনির রোগ, অর্থাৎ কিডনির যে অসংখ্য ছাঁকনি আছে, কিডনির কাজ ফিল্টার করে আপনার শরীরে খারাপ জিনিসগুলো বের করে দেওয়া। আরও অনেক কারণ আছে, ব্লাড প্রেশার কন্ট্রোল করা, ইলেকট্রোলাইট ব্যালেন্স করা, ফ্লুইড ইলেকট্রোলাইট করা, কিছু হরমোন তৈরি করা, বোন মেটাবলিজম কাজ করা। সেই কিডনি যখন হয়, সেটার একটা নেফ্রাইটিস নামক এই ছাঁকনিতে একটা প্রদাহ হয়। সেই প্রদাহর পরে আপনার প্রোটিনটা শরীর থেকে বের হয়ে যায়, এবং অ্যালবুমিন যদি বের হয়ে যায়, ব্লাডে অ্যালবুমিন কমে যাবে, তখন এই ভাস্কুলার কম্পার্টমেন্ট থেকে পানিটা বের হয়ে যায়। তখন পানি আসে শরীরে, প্রথমে মুখে আসে, পায়ে আসে, পরে বেশি হলে পেটেও আসে। সেটা হলো নেফ্রাইটিস। ইনফ্যাক্ট নেফ্রাইটিস আগে গ্লোবোনেফ্রাইটিস আমরা বলি বেশার টার্ম, এটা আগে 1 নম্বর কারণ ছিল, কিন্তু এখন মানুষের সচেতনতা, ভালো চিকিৎসা, আর্লি ডিটেকশনের জন্য এটা 3 নম্বর। চতুর্থ কারণ হলো আপনার রাস্তা ব্লক হয়ে যায়, অর্থাৎ এই যে দুই দিকে 2টা সিমের বিচির মতো যে কিডনিটা 9 থেকে 11 সেন্টিমিটার আমাদের এই যে মেরুদণ্ডের পাশে থাকে, তারপরে আপনার মূত্রনালী, প্রথম অংশটা পেলভিস ফানেল শেপ, তারপরে মূত্রথলি, তারপরে পেশাবের রাস্তা। এই যে রাস্তার ভিতরে যদি কোনো রাস্তা ব্লক থাকে, অর্থাৎ কোথাও যায় যদি পাথর থাকে, অথবা রাস্তা সরু হয়ে যায়, অথবা ছেলেদের প্রোস্টেট বড় হয়ে গেল, অথবা ফাইনাল যে রাস্তা ওইটা সরু হয়ে গেল, স্ট্রিকচার যেটা বলি, সেই রাস্তা ব্লক করে কিন্তু আপনার কিডনিটা ড্যামেজ হতে পারে। এরপরে যেটা গ্রুপটা বলি জন্মগত, সেটা জন্মগত, যেমন আমরা বলি পলিসিস্টিক কিডনি ডিজিজ। সিস্ট হলো ভিতরে পানি, চারদিকে পর্দা। এটা 1টা 2টা স্টিক আপনার আমার থাকতে পারে, এটা কোনো ক্ষতি করবে না। যদি একটা কিডনিতে 50টা 60টা করে থাকে বা 30টা থাকে, 2টাতে থাকে, ইউজুয়ালি বাইলেটারাল ডিজিজ 2 দিকে থাকে, সেটা থাকলে কিডনি কাজ করতে পারে না। সেটা ইউজুয়ালি এটা থাকে জন্মগত। এটা 2nd 3rd ডিকেটে ছোটোবেলায় ধরা যেতে পারে, কিন্তু এটা প্রকোষ্ঠ হলো 30 বছর 35 বছরে, তখন দেখা যায় পেটে একটা চাকা হলো, প্রেশার বেড়ে গেল, অথবা পেশাবে ইনফেকশন হলো, তখন আমরা সচেতন হই। একটা আলট্রাসাউন্ড বোঝা যায় যে পলিসিস্টিক কিডনির সাইজটা বেড়ে গেল। এর যে কমপ্লিকেশন সেই দিক দিয়ে আসতে পারে, প্রেশার হইতে পারে, পেশাবে রক্ত যেতে পারে, স্টোন হইতে পারে, অথবা এই কিডনি ফেইলিউর হয়ে আসতে পারে, মানে কিডনি অকেজো হয়ে আসতে পারে। এই যে স্যার যত গ্রুপ, সবকিছু মিলেই তো আসলে 4 কোটির কথা আমরা বলছি। হ্যাঁ, এক্স্যাক্টলি। এটা তো এই গ্রুপ আছে, ইনফেকশন আছে, নেফ্রাইটিস আছে, এটা। কিন্তু এই 4 কোটির মধ্যে মানে রোজা রাখতে পারবেন না এরকম কোনো গ্রুপ আছে কিনা, তারা কারা? হ্যাঁ, আমরা বলতেছি এটা, যেমন এই গ্রুপটাই ধরি, এই গ্রুপটার ভিতরে যাদের
কিডনির কার্যক্ষমতা, এটা সিকিডি একটা ব্রড টার্ম, এটা 5টা স্তর আছে, জি। অর্থাৎ প্রাথমিক পর্যায়ে না শেষের পর্যায়ে। তা আমরা স্টেজ 1, 2, 3, 5 করি। 5 মানে দুইটা কিডনির যখন আমাদের আমরা বলি 90%, অনেক 15% ইজিএফআর 15-এর নিচে হলে বলে, মানে কিডনির কার্যক্ষমতা যদি 10%-15% থাকে আর 90% নষ্ট হয়ে যায়, তখন সিকিডনি স্টেজ 5। ওই স্টেজে আমরা রোজা রাখতে মানা করি। অর্থাৎ আপনার কিডনি যখন 80-90% ড্যামেজ হবে, তখন আমরা রোজা রাখতে বাধা দিই, কারণ এখানে ওষুধের জন্য এবং রোজা থাকলে ক্ষতি হবে। এর আগের স্টেজগুলি কিন্তু উনি রোজা রাখতে পারবেন। এখন এই যে স্টেজটা আছে, এই স্টেজটাতে প্রথম কথা হলো, এই স্টেজটা তো একটু আগেই বললাম যে কোনো কারণ থাকবে, এমনি তো হয়নি, আইদার ব্লাড প্রেশার আছে, অথবা ডায়াবেটিস আছে, অথবা তার জন্মগত রোগ আছে, কিন্তু একটা কোনো না কোনো একটা রোগ আছে। তো সেই রোগেরও চিকিৎসা করতে হবে, এবং কিডনি ফেইলিওরের জন্য আমরা কিছু ওষুধপত্র দিই, সেটাও করতে হবে। কিডনি ফেইলিওর থাকলে, সিকিডনি থাকলে আমরা খাদ্য তালিকার খাদ্যাভ্যাসটা ঠিক করতে হবে, খাদ্য প্রণালীকে, সেইগুলিকে আমরা সমন্বয় করে আমরা কিভাবে খাবো সেটা আমরা একটু আলোচনা করব। যেমন যদি ব্লাড প্রেশার থাকে, ওষুধ তো তার ইউজুয়ালি কিডনি যখন ড্যামেজ হয়, 80-90 ড্যামেজ হয়, তার ব্লাড প্রেশার হবেই, 90% তার উচ্চ রক্তচাপ হবে। আবার এটা যেমন কিডনি ফেলিওরের ইফেক্ট, আবার ব্লাড প্রেশার দিয়ে কিডনি ফেলিওর হয়, দুইটা, একটা কজ আর একটা ইফেক্ট। কিন্তু স্যার, যার কিডনি একবার বিকল হয়ে গেছে, তার তো ডায়াবেটিসের ওষুধ বা ব্লাড প্রেশারের ওষুধ এসব খেয়ে তো কিডনি সুরক্ষায় থাকার তো কোনো সুবিধা নেই, মানে কিডনি ভালো হওয়ার তো আর কোনো পথ নেই। না, এটা আমরা ভালো না হলেও কিডনির এই যে প্রোগ্রেশনটা, এই যে আমরা বললাম স্টেজ 1, 2 প্রাথমিক পর্যায়ে ধরা পড়লো, ক্রিয়েটিন 2 আছে, এটা 3, 4, 5, 6 আস্তে আস্তে তো পারে। তো আমরা এই যে প্রোগ্রেশন অফ দ্য ডিজিজ, এই ডিজিজটারে আমরা চেষ্টা করি প্রিভেন্ট করার জন্য, এবং পৃথিবীতে এইটা নিয়ে রিসার্চ হচ্ছে। আপনি রুগীরা এসে বলেন, স্যার আপনি যা যা ওষুধ দিচ্ছেন, ব্লাড প্রেশার ওষুধ দিচ্ছেন, বা ডায়াবেটিস ওষুধ দিচ্ছেন, আপনি হিমোগ্লোবিন ওষুধ দিচ্ছেন, ক্যালসিয়াম দিচ্ছেন, বোন দিচ্ছেন, ভিটামিন দিচ্ছেন, ডায়েটের কথা বলতেছেন, তবু কেন আমরা এটা উপরের দিকে যাচ্ছে? ইন টার্মস অফ 30-40 বছর পরে ধীরে ধীরে তো ডায়ালিসিসে চলে যায় বা ট্রান্সপ্ল্যান্ট লাগে, কেন লাগে সেটাই তো বড় কথা। ওইটাই আমরা চেষ্টা করতেছি, প্রোগ্রেশন অফ দ্য ডিজিজ। এখন এই প্রোগ্রেশনটা আমরা কিভাবে হোল্ড করতে পারি বা প্রোগ্রেশন অ্যারেস্ট করতে পারি কিনা, সেটাই হলো বড় কথা। আমরা সায়েন্টিস্টরা চেষ্টা করতেছে যে এখানে আমরা কিছু করতে পারি না। 3টা ফ্যাক্টর, আপনি যখন প্রশ্নটা উঠতেন, 3টা ফ্যাক্টরে কিন্তু কিডনিটা ড্যামেজ হয়। একটা হলো মেটাবলিক ফ্যাক্টর, একটা হলো এটা আমি ডায়াবেটিসের জন্য হেমোডিনামিক ফ্যাক্টর, আরেকটা হলো থার্ড যে ফ্যাক্টর, ইনফ্লামেশন অ্যান্ড ফাইব্রোসিস। আমরা ধরেন আপনার প্রেশার আছে, আমি প্রেশার কন্ট্রোল করলাম, আপনার ডায়াবেটিস আছে, ডায়াবেটিস কন্ট্রোল করলাম, আপনার এটা হেমোডিনামিক ফ্যাক্টরের ভিতরে পড়লো। মেটাবলিক ফ্যাক্টর যেমন আপনার ডায়াবেটিস আছে, ওষুধ অনেক রকমের আছে, সেটার ভিতরে। তৃতীয় ফ্যাক্টর যেটা, সেটার উপরে আমরা জোর দিচ্ছি যে ইন স্পাইট অফ দিস কন্ট্রোল দেয়ার ইজ এ ইনহেরিটেড, যখন কিডনি সিকিডি হয় তখন পারসিস্টেন্ট ইনফ্লামেশন থাকে, এবং ইনফ্লামেশন হয়ে ফাইব্রোসিস হয়। ইনফ্লামেশন হলো আপনার একটা প্রদাহ হয়ে তার কি হয়, আপনি উদাহরণ দিই সাধারণ, আপনার যদি একটা কেটে যায়, এখানে কেটে গেল, তখন এটা হিল করে কি, ফাইব্রোসিস হয়ে যায়, সাদা একটা স্তর পড়ে, ওই জায়গাটা সরু হয়ে যায়, সংকুচিত হয়, স্কার পড়ে। কিডনিও সেমনি, যদি ইনফ্লামেশন হয়, যখন অনেক দিন ইনফ্লামেশন থাকে, ফাইব্রোসিস হয়ে আছে, কিডনির কার্যক্ষমতা কমে যায়, এবং সেটা পারসিস্টেন্ট থাকে। সেই ক্ষেত্রে আমরা ইন কেস অফ ডায়াবেটিস, কেন ডায়াবেটিসের ক্ষেত্রেও, নেফ্রাইটিস, নেফ্রাইটিস ক্ষেত্রেও নতুন একটা ড্রাগ এই ইনফ্লামেশনটা একটু কমে দেয়। এটা যদি তথ্যের ভিতরে যান, এখানে ইনফ্লামেশন থাকলে এই মিনারেল-কর্টিকেট অ্যাক্টিভিটি বেড়ে যায়, এই যাদের ক্রনিক ইনফ্লামেশন, সেটাকে আমরা ওইটা কমানোর জন্য আমরা ওষুধ দিচ্ছি, সেই ওষুধ দিয়ে আমরা চেষ্টা করতেছি। তাইলে আমরা যেটা আলোচনা করতেছি, আমি একটু জানতে চাই স্যার, যে যারা ডায়ালাইসিস নিচ্ছে তারা রোজা রাখতে পারবে কি পারবে না? যখন আমরা ডায়ালিসিস কাদের করি, যখন যাদের 90% কিডনি ড্যামেজ, তারা হলো রেনাল, তারা ওষুধের দ্বারা ভালো থাকতে পারে না, বা ওষুধের দ্বারা ওরা জীবিত থাকতে পারবে না, সেই বিধায় তাদের ডায়ালিসিস করে। ডায়ালিসিসটা তো কী জিনিস, আমি কিডনির ফাংশনটা আর্টিফিশিয়ালি করতেছি, অর্থাৎ শরীরের যে খারাপ জিনিসটা আমরা রক্তের ডায়ালিসিস রক্তের ভিতরে বের করে নিচ্ছি, ও যদি পেটের ডায়ালিসিস পেটের ভিতরে এই পানি দিয়ে পানির ভিতরে বের করে নিচ্ছি। সেই ক্ষেত্রে তো
ওরা তো সিকিডি স্টেজ 5, অর্থাৎ তাদের 2টা কিডনি 90% ড্যামেজ হয়েছে, এদিকেই তারা ডায়ালিসিস রিপ্লেসমেন্ট থেরাপি। সেই ক্ষেত্রে রোজার কোনো স্কোপ নাই, এবং স্কোপ নাই কারণ তারা থাকলে আরও খারাপ হয়ে যাবে, এবং সেই জন্য এবং সেখানে অনেক ওষুধ লাগে, অনেক তার পুরো সাইকেলটা ঝুঁকিপূর্ণ হয়ে যায় আর কি। ঝুঁকিপূর্ণ, আমরা ওইটা মানা করি। আদারওয়াইজ এর নিচের লেভেলে 60-70% ড্যামেজ থাকলেও আমরা কি রোজা থাকতে পারবে, কোনো অসুবিধা নাই। সেই ক্ষেত্রে এখন রোজা থাকলে তো 2টা জিনিস, আপনি যদি 12 ঘন্টা 14 ঘন্টা খাদ্য ছাড়া থাকেন, তারপরে যে ইয়েটা মানে ইফতার বলেন সেহরি বলেন, এই দুইভাবে আপনার খাবার বা ওষুধগুলি সমন্বয় করতে হবে বা বিন্যাস করতে হবে। সেটা সিম্পল। আমরা বলি যে আপনার যে ওষুধগুলি খাচ্ছিলেন সেই ওষুধগুলি 2টা ভাগ করেন। ইউজুয়ালি আমরা 3 বার ওষুধ খুব কম লাগলে আমাদের 3 বারের দরকার নেই, 2 বার, বা সেহরির পরে ইফতারির পরে খেয়ে নিলেন। তারপরে আপনি যদি উনি তারাবিও পড়তে পারবে, তারাবি পরে আসার যদি খেতে পারবে, আর সেহরির সময় খেতে হবে। এই ওষুধগুলি সমন্বয় করব, আর পানির সমন্বয় করতে হবে। পানি যদি আমরা বলি 1.5 থেকে 2 লিটার, তাহলে এই 2 ভাগে খেতে হবে। এই মানে ইফতারির পরে খেতে হবে এবং সেহরির সময় খেতে হবে। তো সেহরির সময় আমরা যেটা বলি যে এখন তো আপনার 14 ঘন্টা যদি থাকেন, সেহরির সময় খাবারের ভিতরে আমরা একটু রেস্ট্রিকশন করি যে আপনি ওই টাইমে যে আপনি কফি জাতীয় বা চা জাতীয় খালে এগুলি করলে পেশাবটা বেশি হয়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা বলি ওই টাইমে আপনার চা আর কফিটা খাবেন না, এই রাত্রে চা কফি যদি অভ্যাস থাকে খেতে পারেন। পানির পরিমাণ যদি 1.5 থেকে 2 লিটার থাকে, ডিভিশন করে 2 ভাগ খেতে হবে। এখন যদি সিকিডির যদি ধরেন, যদি ক্রনিক কিডনি, সেই জন্য খাদ্যের যে অভ্যাসটা, সেই আমরা সিকিডি থাকলে আমরা খাবারের তো আমরা 6 রকমের খাবার খাই: প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, মিনারেলস, সল্ট, ওয়াটার। এই তো এখন আমরা যেটা বলি, এমনি কিডনি রোগীতে আমরা প্রোটিন জাতীয় খাবারটা বন্ধ করি না, রেস্ট্রিকশন করি। অর্থাৎ আপনি যদি প্রোটিন বেশি খান তাহলে ইউরিয়া ক্রিয়েটিন জেনারেশন বেশি হবে এবং সেটা আপনার জন্য ক্ষতি হবে। সেই জন্য প্রোটিন রেস্ট্রিকশন করি, এবং প্রোটিন রেস্ট্রিকশন করে আমরা যেটা 2 ভাগ খেতে হবে। তারপরে যেটা হলো, এই যে কিডনি রোগীরা তারা তো ইমিউনোসাপ্রেস থাকে, বডির ইনফেকশন, সেই ক্ষেত্রে আপনি ওই যে ইফতারির সময় যদি আপনি তেলে ভাজা জিনিসগুলি বেশি খান, ছোলা বেশি খান। খাবার প্রসঙ্গে আমরা আসবো, একটা ছোট্ট বিরতি নিয়ে আমরা আবার আলোচনা ফিরছি। অধ্যাপক শামীম আহমেদ, আপনার কাছে জানবো যে আমাদের তো অভ্যাসগত কারণে চিরায়ত নিয়ম অনুযায়ী আমরা ভাজা পোড়া বা এই ধরনের খাবার বেশি খাই, কিন্তু কিডনি রোগীদের জন্য এটি কেন ঝুঁকিপূর্ণ? হ্যাঁ, যেটা আমরা একটু বলছিলাম, এটা শুধু কিডনি রোগী না, এমনি রোগীতেও যদি আপনি 14-15 ঘন্টা পরে যদি আপনি বেশি মশলাযুক্ত, বেশি ভাজা পোড়া খান, একটা বদহজম হতে পারে। তাছাড়া রোজার প্রথম দিকে সবাই একটু খাওয়ার প্রতি একটা আগ্রহ বেশি থাকে বিভিন্ন জাত থেকে। এটা বদহজম হলে কি আপনার পেটে গ্যাসের প্রবলেম হবে। তারপরে আপনার রোজাগুলি যদি আপনার বেশি অসুবিধা হয় তাহলে আপনার রোজা ভেঙে দিতে হবে। সেই ক্ষেত্রে প্রথম থেকেই আপনার একটা সমন্বয় করে ভাজা পোড়া কম খেয়ে, যেটা স্বাস্থ্যের জন্য হেলদি যে ইফতারি, সেটা খেতে হবে। সেই ক্ষেত্রে কী বলি আমরা বলি যে আপনি চিড়া খান, দই খান, যদিও খেতে হয় ছোলা মুড়ি, অপরিমিত খান, অল্প পরিমাণ খান। কিডনি রোগীদের জন্য বলি ভাজা পোড়া না খাওয়াই ভালো। আপনি যদি ডায়াবেটিস না থাকে, আপনি একটা ফলের রস দিয়ে একটা ইফতারি ব্রেক করে মুড়ি খেলে, ছোলা খেলে খান, কলা খেতে পারেন, চিড়া খেতে পারেন, দই খেতে পারেন, যেটা আপনার পেটকে ঠান্ডা রাখবে। আপনি হেলদি ফ্রুট ফ্রেশ যেটা আছে, কলা খান, ফ্রুটস খান, এটা খেলেন। তারপরে আপনি ইফতারির পরে তারাবির পরে যে আপনার মেইন মিল যেটা, সেটাতে আপনি খাবার খাবেন। সেই ক্ষেত্রে প্রোটিন জাতীয় খাবার কিডনি রোগীদের রেস্ট্রিকশন করতে হবে, এবং কার্বোহাইড্রেটও খাবেন, ফ্যাটও খাবেন। যাদের ডায়াবেটিস তাদের কি করতে হবে, তাদের ওইভাবে যে অভ্যাস, সেই অভ্যাসই খেতে হবে। ওষুধের সমন্বয় করতে হবে। যদি কেউ ট্যাবলেট খেতে থাকেন, ট্যাবলেটটা 2 ভাগে করেন। আর ডায়াবেটিস রোগীর যে আমরা ইউজুয়াল থিওরি হলো যে যেহেতু 12 ঘন্টা 14 ঘন্টা আপনার উইদাউট ফুড থাকবে, ওষুধগুলি আমরা অর্ধেক করে দিই। জাস্ট স্ট্রেট ওয়ে আমরা যে ওষুধ খাচ্ছেন অর্ধেক, আপনি ট্যাবলেট খান বা ইনসুলিন অর্ধেক করে খান দিয়ে, কিন্তু আপনি যেটা করতে পারবেন যে আপনি ফলো আপ করেন যে আপনার বিকালের দিকে ব্লাড সুগারটা। এখন কিন্তু রোজার সময় আপনি রক্ত দেওয়া, পরীক্ষা করা
কিন্তু এটা জায়েজ আছে, এটা মানে যারা স্কলার তারা কিন্তু এটা করতে বলে। এবং আপনি ইনহেলারও নিতে পারবেন, এমন কিছু নিতে পারবেন না যেটা আপনার শক্তি দান করে। কিন্তু স্যার, কেউ যদি মনে করে, আমাদের তো যারা ধর্মপ্রাণ মুসলমান অনেকের ভিতরে অনেক সীমাবদ্ধতার পরেও তারা রোজাটা যে কোনো না কোনোভাবে কন্টিনিউ করতে চায়, তো সেক্ষেত্রে কেউ যদি ডায়ালাইসিস ইফতারের পরে নেই, সেভাবেও কি আসলে সে রোজা কন্টিনিউ করতে পারে? আমরা কিডনি শুধু ডায়ালিসিস, আমরা তো বললাম 90% কিডনি যদি ড্যামেজ থাকে তাদের আমরা কেন রাখাটাই ঝুঁকিপূর্ণ। না, ঝুঁকিপূর্ণ এটা আমরা একদম আমরা নিতে করতে পারবেন না। কারণ পারবেন না কেন, তার যে কোনো সময় শ্বাসকষ্ট হতে পারে, ব্লাড প্রেশার বেশি হতে পারে, তারপর তার যে কোনো মানে তখন তো তারা ভার্নারেবল। এবং সেই ক্ষেত্রে ডায়ালাইসিস তো সপ্তাহে 3 বার করে করতে হয়, 4 ঘন্টা করে, এবং সেটা তার জন্য ঝুঁকিপূর্ণ এবং সেটা রিস্কি। হ্যাঁ, সেই জন্য তার যদি হার্টের প্রবলেম থাকে, যারা ডায়াবেটিস রোগী, যারা ডায়ালিসিস করে, তাদের কোমরবিড কন্ডিশন থাকে, তাদের হার্টের প্রবলেম থাকে, কিডনির প্রবলেম থাকলে, লিভারের থাকে, মানে তারা পরেও করতে পারবে না, অন্যভাবে তারা আসলে এটা রুল আছে। আপনি যদি না পারেন তখন আপনি ইসলামিক যেটা ফতোয়া মতে আপনার এটা মানুষকে 30 দিনের রোজার ওই হিসেবে আপনি ওটা। আমি যদি একটু ট্রান্সপ্লান্ট প্রসঙ্গে যাই, যাদের ট্রান্সপ্লান্ট হয়ে গেছে বা যারা একটু সুস্থতার পথে এগুচ্ছে, তারা কোন পর্যায় থেকে রোজা রাখতে পারবে? তারা ট্রান্সপ্লান্ট করে যদি তার কিডনি যদি ভালো থাকে তারা থাকতে পারবে। ওষুধের পরিমাণ, যে ওষুধগুলি খায় সেগুলি রাত্রে আর সেহরি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট পয়েন্ট। ইফ ট্রান্সপ্লান্টেড পেশেন্ট উইথ দ্য কিডনি নর্মাল কিডনি ফাংশন, দে ক্যান ডু, তাদের কোনো আপত্তি নেই, কারণ তারা তো কিডনি ভালো, ট্রান্সপ্লান্ট সুস্থ আছে। এবং ট্রান্সপ্লান্ট করার পরে কোয়ালিটি অফ লাইফ ইজ ভেরি গুড। তারা ট্রান্সপ্লান্ট, ইভেন বিদেশে কিন্তু ট্রান্সপ্লান্ট ডায়ালিসিস করে কিন্তু তারা অফিসও করতেছে, কিন্তু ট্রান্সপ্লান্ট রোগীদের এর কোনো সমস্যা হবে না, তারা খেতে পারবে, কারণ তার কিন্তু কিডনি ফাংশন ভালো থাকে। আর তার যে ট্রান্সপ্লান্ট করে যে ইমিউনোসাপ্রেশন ড্রাগ, সেগুলি তো ওষুধের ইফতারির পরে সের পরে খেতে পারবে। তার শুধু সতর্ক থাকতে হবে 12-13 ঘন্টা যে পানি শূন্যতা, সেটার কোনো ঘাটতি না হয়, সেটা খেয়াল রাখতে হবে। যে আপনার রোজা খোলার পরে যে পানিটা পরিমাণ, সেটা সঠিক মাত্রায় হিসাব করে, যে 1.5 লিটার খেলে 1.5 লিটার 2 ভাগে বা 3 ভাগে খেতে পারবে। অর্থাৎ স্যার, এটি ওই 2 ভাগ 3 ভাগ কিভাবে? এটা কি সিম্পল। আপনি ধরেন, আপনি পানি তো আমরা হিসাব করে দিই 1.5 থেকে 2 লিটার। আপনি 1.5 লিটার কীভাবে খাবেন? ইফতারির সময় আপনি তো হিসাব করে ইফতারির সময় কয় গ্লাস পানি খেলেন, ইফতারির পরে, তারপর নামাজ পড়ার পরে আপনি একটু পানি খেতে পারেন, তারাবি যদি পড়েন তারাবি পরে আপনি পানি খেতে পারেন, তারপরে আপনি কি জানি বলে সেহরির সময় যেটা খেলেন তখন পানির পরিমাণটা ঠিক রাখতে হবে। এটা শুধু কিডনির রোগী না, যারা এমনিও রোজা থাকে। একজন সাধারণ রোগীর পানির চাহিদা, সুস্থ মানুষের, আর যারা ডায়ালিসিস নিচ্ছেন বা কিডনি যাদের বিকল হয়েছে বা কিডনি রোগে আক্রান্ত হয়ে আছেন, তাদের পানির চাহিদার মধ্যে কোনো গুণগত মান কিন্তু না। আমরা তো যারা 90% কিডনি ড্যামেজ আছে তাদের তো আমরা এই গ্রুপে রাখতে না করছি। আর যারা আছে তারা নর্মাল যেটা আমরা তাদের বলি, সেটা এই যেমন এই 1.5 থেকে 2 লিটার পানি খাবে, ডিভিশন করে খেতে হবে। আচ্ছা, এখন কথা হলো যে যারা অনেকে আছে যে একটু শরীরে ফোলা থাকে, একটু থাকে, সেই ক্ষেত্রে আমরা পানির পরিমাণটা একটু রেস্ট্রিকশন করি। যদি আপনার মনে করেন শরীরে একটু পানি আছে, একটু ওবেজ তারা 15 লিটার 1.5 লিটার পানি খেলেই হবে। যারা একটু চিকন বা বেশি 2 লিটার পানি খেতে পারে। অর্থাৎ পানিটা কেন হতে হবে? আপনার ফিল্টার হয়ে 1.5 লিটার পেশাব হইতে হবে। এই 1.5 লিটার পেশাব হলে আপনার শরীরের যত খারাপ জিনিসগুলি, আপনার এই যে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিনস, মিনারেলস, ড্রাগস যা খাবেন, এটা লিভারে প্রক্রিয়ার পরে কিডনি দিয়ে বের হবে। কাজে ইউরিনটা হলে ওইটা দিয়ে বের হয়ে যাবে। এই জন্য আমরা ইউরিন আউটপুটটারে যোগ দিই। কিডনি রোগী বাদে বা সুস্থ মানুষ বাদেও অন্যান্য যে নানা ধরনের রোগে মানুষ আক্রান্ত হয়, ক্যান্সারের ক্ষেত্রে, লিভারের ক্ষেত্রে, তাদের ব্যাপারে স্যার পানির বিষয়টি কি রকম? না, পানির বিষয় সবার জন্য এক। শুধু থিওরিটা এটা হলো, যদি শরীরে আপনার পানি জমা থাকে, ধরেন একটা হার্ট ফেলিওর পেশেন্ট অথবা লিভার কিডনির যাদের নেফ্রাইটিস আছে, যাদের ফুলে যাওয়ার রোগ আছে, তাদের তো পায়ে পানি থাকতে পারে, শরীরে পানি। লিভার 3টা কারণে শরীরে পানি আসে: লিভার ডিজিজ, হার্ট ডিজিজ অ্যান্ড কিডনি ডিজিজ। এই 3টা গ্রসলি, আর অন্য কারণ থাকতে পারে। সো যে কোনো সময় শরীরে যদি পানি জমা হয় শরীরে বা পায়, তার বুঝতে হবে কিডনি কাজ কম করতেছে, অর্থাৎ কিডনি দিয়ে পেশাব বেরোচ্ছে না। শরীর থেকে পানি কবে বের হয়? একটা হলো পায়খানার রাস্তায় অল্প, আর হলো একটু এই যে আমরা শ্বাস নিচ্ছি এতে কিছু যায়, আর মেইনলি তো পেশাব দিয়ে বের হয়, তাই না? এখন যদি কিডনি ড্যামেজ থাকে, ফাংশন কম করে, পেশাব তো
কম হলে পানি আটকে দেবে। আমি উদাহরণ দিই, আপনি 2 লিটার পানি খেলেন, আপনার পেশাব যদি 500-600 হয়, তাহলে আপনার এভিডেন্সিবল ডট আর 500 ধরলেন, 500 ডট আপনার ডেইলি শরীরে থেকে যাবে, তাইলে 7 দিনে কত 4-5 লিটার ফুলে যাবেন। সেই ক্ষেত্রে আমরা বলি যে আপনারা পানিটা, পেশাব ভালো হইলে পানি, আপনি কিডনি ভালো থাকলে 5-6 লিটারও খেতে পারেন, কিন্তু আমরা সেটা বলি না। বলেন না। কারণ হলো এই কাজ করলে এটার উপরে প্রেশার পড়বে, এই ভালো খারাপ পেশাবের সাথে কিছু খারাপ জিনিসের সাথে ভালো জিনিস, আমরা যেটা বলি 1.5 থেকে 2 লিটার। বা ডিহাইড্রেশন থাকলে স্যার আপনি দেখবেন যে রমজান মাস আসলে অনেকে ভয়ে মানে সারাদিন একটু ভালো থাকার জন্য বেশি গরম টরম থাকলে বারবার ঘন 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 পানি খায়, এটা কি তাকে আদৌ কোনো আরাম দেয় কিনা? না, ঘন ঘন শুনেন, আপনি যদি আপনি ঘন ঘন করে 200-100 সিসি করে বারবার খান তো একই তো হলো, আর একবারে আপনি 500 সিসি খেয়ে ফেললেন, মানে 500 ml ইউরিন তো আপনাকে পাস করতে হচ্ছে। হ্যাঁ, ইউরিন পাস, কাজেই আপনার ওইটা কতটুকু হিসাব করে খেতে হবে, 1.5 থেকে 2 লিটার। ঠিক আছে, আপনার বলে যে কয় গ্লাস, গ্লাসও তো হিসাব না, আপনি এতটুকু গ্লাস আছে আবার এত বড় গ্লাস আছে। তা আপনার ইম্পর্টেন্ট জিনিস হলো যে পরিমাণ কতটুকু খেলেন। হ্যাঁ, আপনি হিসাব করে 1.5 লিটার পানি কিন্তু কম না। স্যার আমরা একটা অন্য বিষয়ে জানতে চাই যে কিডনি রোগীদের ক্ষেত্রে যারা প্রতিস্থাপন করে ফেলে তাদের মধ্যে ফলো আপ করার প্রবণতা কম বা দীর্ঘদিন ওষুধ চালিয়ে তারা যান না, এটি আবারও কিডনি বিকল হওয়ার ক্ষেত্রে খুবই মারাত্মক ঝুঁকিপূর্ণ। কিডনি ট্রান্সপ্ল্যান্ট রোগী এত কষ্ট করে ট্রান্সপ্ল্যান্ট করা হয়, এটা যেমন সার্জন যেমন ইনভলভ, নেফ্রোলজিস্ট ইনভলভ, অ্যানেস্থেসিয়া, তারপরে ওর যে মানে পরিবার, অনেক পয়সা লাগে তো, কষ্ট, তাই না? 5 থেকে 6 লাখ টাকা, 4 লাখ 5 লাখ টাকা লাগে। তারপরে যদি উনি যত্নের অভাবে বা কেয়ারলেসের যদি কেয়ার না নেওয়ার অভাবে যদি কিডনিটা আবার ড্যামেজ হয়, কারণ তারে তো আমরা একটা অসুস্থ রোগীর একটা কিডনি, নতুন কিডনি লাগে তার সুস্থ হয়ে, কিন্তু তার ইমিউনিটি, তার বডির যে ইমিউনিটি সেটা তো আমরা কমে রাখছি, ইমিউনোসাপ্রেস দিয়ে। হি ইজ ভালনারেবল টু ইনফেকশন, সে ব্যাকটেরিয়াল ইনফেকশন, ভাইরাল ইনফেকশন, যে কোনো ইনফেকশন হতে পারে। সেই ক্ষেত্রে আপনি যদি ফলো আপে না থাকেন আপনি ঝুঁকিপূর্ণ। ফলো আপে থাকলে হবে কি, কেয়ার থাকবে, ডাক্তার দেখবে আপনার ক্রিয়াটিন ঠিক আছে কিনা, ইনফেকশন আছে কিনা, শরীরে পানি আসছে কিনা, তার অরিজিনাল রোগটা আছে কিনা, ফলো আপে থাকতেই হবে। কিডনি রোগীর ট্রান্সপ্ল্যান্ট ফলো আপে, প্রোটেকশনে থাকতে হবে, মাস্ক পরে থাকতে হবে, ঘন ওই যে ডেন্স পপুলেশন থাকতে হবে, কারণ ইনফেকশন তো আজকাল দেখেন এই যে কি আবার একটা ভাইরাসের কথা বলতেছে, হ্যাঁ নিমো ভাইরাস, আবার যেটা বলতেছে মেটানিমো ভাইরাস। তা আপনি সবসময় এগুলির উপরে ওনারা যখন থাকবে উনি ডিসিপ্লিন লাইট করতে হবে এবং প্রোটেকশনে থাকতে হবে। হ্যাঁ, এই থাকলে উনি ভালো থাকতে পারবে। এই কিডনি ট্রান্সপ্ল্যান্ট করে বাংলাদেশেই 25-30 বছর রুগী আছে, ঠিক আছে, ডায়ালিসিস করে 15, সবাই না, এটার পার্সেন্টেজ আছে, যে মেইনটেইন করছে সে ভালো থাকতেছে। আরেকটা হলো ইনহেরেন্ট কোয়ালিটিও যাদের ভালো, অনেক সময় অনেকের ভালো করার পরও ভালো থাকে না, রিকার করে, ওই অরিজিনালটা রিকার করে, বা মেইনলি হলো ইনফেকশন। সেই জন্য কিডনি রোগীদের ক্ষেত্রে এমন কোনো মিথ আছে যে অমুক খাওয়া যাবে না, তমুক খাওয়া যাবে না, এটা অনেকে মনে করে আর কি, মানে এটার আইডিয়াল গাইডলাইনটা? কিডনি রোগীর জন্য বেসিক জিনিস হলো যে আপনার যেই রোগটা হয়েছে সেই রোগটার চিকিৎসা, যদি ডায়াবেটিস থাকে ডায়াবেটিসের জন্য, প্রেশার থাকবে সেটার জন্য চিকিৎসা করতে হবে। তারপরে অ্যাসোসিয়েটেড আমরা কিছু ওষুধ দেই, যেমন ক্যালসিয়াম দেই, তারপরে ভিটামিন ডি দেই, তারপরে আমরা অনেক সময় রক্তশূন্যতা থাকে, রক্তশূন্যতার জন্য প্রথমে ট্যাবলেট দেই, এবং কিডনির রোগী যদি বেশি থাকে শুধু ট্যাবলেটে হয় না, আজকাল আমরা ইনজেকশন দিই, এরিথ্রোপয়েটিন দিই। আরেকটা রোগ আসছে হিপ ইনহিবিটর, যেটা আমরা ওষুধ দিয়েও, ট্যাবলেট দিয়েই কিন্তু আমরা রক্ত তৈরির সাহায্য করি। সো এখন ইনজেকশনের পরিবর্তে ট্যাবলেটও আছে, ওই ট্যাবলেট দিয়েও কিন্তু আমরা রক্ত তৈরি করি। এবং 90% রুগীদের যেমন ব্লাড প্রেশার থাকে, এই মানে স্টেজ মানে 90% ড্যামেজ হলে রক্তশূন্যতা থাকবেই। সেই ক্ষেত্রে আমরা রক্তশূন্যতা করতে হবে, কারণ রক্তশূন্যতা যদি আপনি না কমান তার কার্যক্ষমতা কমে যাবে, শ্বাসকষ্ট হবে, তার দুর্বল লাগবে এবং তার সব কিছুতে অনীহা লাগবে। কাজেই সিকিডি মানে স্টেজ 5-এ রক্তশূন্য থাকবে, সেটার এই অ্যানিমিয়া কারেকশন ইজ ম্যান্ডেটরি, এবং না করলে আপনি ওই রোগী ভালো থাকতে পারেন না কোনো সময়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ, আপনার কাছে জানবো যে বাংলাদেশে এত প্রচারণার পরেও, এত সোশ্যাল মিডিয়াতে কথা হচ্ছে, এত টেলিভিশনগুলো প্রোগ্রাম করছে, তারপরেও কিডনি রোগী কমছে না কেন?
দুইটা কারণ। একটা আমি বলি, একটা হলো যে জনসংখ্যা বাড়তেছে, এক। 2 নম্বর হলো ডিটেকশন, মানে হলো আপনার রোগ নির্ণয়, যে এই যে প্রচারের জন্য তারা আগে জানতে পারছে। তৃতীয় হলো ফ্যাসিলিটি আছে। ধরেন আমরা যখন স্টুডেন্ট ছিলাম, ধরেন রেপোর্ট 75, 76, 77-এ বা 78-এ, তখন ইউরেমিয়া, রেনাল ফেলোর কিছু চিকিৎসা নাই, অটোমেটিক যেটুকু আছে এমনি। কিন্তু এখন 2টা কিডনি 90% ড্যামেজ হলেও আপনি ডায়ালিসিস টেনশন করে সম্পূর্ণ সুস্থ জীবন করতে পারেন। এই যে একটু আগে বলছিলাম, হেমোডায়ালিসিস করে আপনি সব কাজ করেন, ট্রান্সপ্ল্যান্ট করলে কোয়ালিটি অফ লাইফ ইউ ক্যান গো, রিহ্যাবিলিটেট করতে পারেন আপনার কাজে। তো কাজেই যে যার কিডনি ড্যামেজ আছে সে মরতে চায় না এই সুন্দর পৃথিবীতে, সে তার যা আছে সব দিয়ে চায়। এই জন্য মানুষের কিডনি, আর এখন তো ট্রিমেন্ডাস ফ্যাসিলিটি বাংলাদেশে। ধরেন আমাদের এখন 400, আগে কিডনির বিশেষজ্ঞর সংখ্যা ছিল গোটা কয়েক, তাই না? আমাদের সময় ছিল 5-7 জন এরকম, আমরা যারা এখন চিনি। এখন 400 নেফ্রোলজিস্ট আছে আমাদের। আরও দরকার। আমাদের জনগণের তুলনা আরও কিডনি বিশেষজ্ঞ দরকার। এবং সব জায়গায় একজন কিডনি বিশেষজ্ঞ, যেমন আমরা উপজেলা পারি না, ডিস্ট্রিক্ট লেভেলে পর্যন্ত এখন দেওয়া হচ্ছে। প্রত্যেক জায়গায় যদি বিশেষজ্ঞ থাকে, আমি বলি না যে প্রত্যেক রুগীকে কিডনি বিশেষজ্ঞ যেতে হবে যারা কিডনির সমস্যা আছে, ডাক্তার দেখেই বলবেন। প্রথমে গ্র্যাজুয়েট ডাক্তার দেখবে বা যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, তারা দেখে সিম্পল ব্যাপার, তার ব্লাড প্রেশার আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, কিডনি ইনভলভ হয়েছে কিনা, সিম্পল টেস্ট আমরা করলেই তো বুঝি। প্রেশার তো আপনি প্রেশার দেখলেন, ডায়াবেটিস ব্লাড সুগার দেখলেন, আর ইউরিন দেখলেন অ্যালবুমিন যাচ্ছে কিনা। দ্বিতীয়ত কিডনি ফাংশন টেস্ট, 2টা টেস্ট করবেন। সেরাম ক্রিয়েটিন করলেন, নিজে রেফার করলেন। যদি 3-4 হয় দেন ইউ রেফার টু কিডনি বিশেষজ্ঞ। সবাইকে কিডনি বিশেষজ্ঞ রেফার করার প্রয়োজন নাই। কিন্তু স্যার, আমাদের দেশে যে খাদ্যে ভেজাল বা অ্যাডাল্টারেশনের কথা, আমরা এটার সাথে কিডনি বিকল হবার, ক্ষতিগ্রস্ত হওয়ার সম্পর্ক কতটা? প্রচণ্ড। মানে যেমন খাদ্যাভ্যাস এবং ওষুধ দুইটাই কিন্তু মারাত্মক। ওষুধ কেমন আমি একটু বলি না ওষুধ সম্বন্ধে, যে আপনি বেদনাশক করতে গেলে আপনার কিডনি ড্যামেজ হয়ে যাবে। শুধু তাই না, সিম্পল আপনার যে ওষুধ আছে অ্যান্টিবায়োটিক্স, হাইপার সেন্সিটিভ রিয়াকশনে কিন্তু কিডনির সমস্যা হতে হবে। যেমন অ্যালার্জিক হয়, যেমন কিডনিরও এরকম। যেমন আপনি একটা কুইনোলিন গ্রুপ অফ ড্রাগ দিলেন, 2টা অ্যান্টিবায়োটিক দিয়েও কিন্তু হাইপার সেন্সিটিভ কিডনি হঠাৎ করে হাইপার সেন্সিটিভটা ব্লক হয়ে গেল, সেটা তো হতে পারে। ড্রাগস আর বেদনানাশক ওষুধ যেটা আমরা ইউজ করি, এটা জিনিসটা হলো প্র্যাকটিক্যাল। আপনি যদি মনে করেন গ্রামে যাদের আর্থিক অবস্থা বেশি ভালো নাই, গ্রামের বয়স্ক লোক, তাদের গিরায় ব্যথা, পায়ে ব্যথা, আমরা যেমন এখন 71-এর দিকে গিরা ব্যথা, পায়ে ব্যথা, চোখের অসুবিধা হবেই, তখন তারা ওভার দ্য কাউন্টার যে একটা ব্যথার ওষুধ দিল, দোকান থেকে ওষুধ, এই যে ব্যথার ওষুধ খেলো ভাল লাগলো, আরও কি করে ওর সাথে একটু স্টেরয়েড দিয়ে দেয়, পেনিসিলিন। তাহলে রুগী ব্যথাটা, আর্থাইটিসের ব্যথা রুগীটা ভালো হয়ে গেল, রুগী খুব ভালো স্যার, খুব ভালো, আবার দেন, আবার হলো আবার দেন। এর বছরে 4-5 বার ব্যথা হলে ওষুধ খাচ্ছে। 3-4 বছর পরে তার ওই যে সাইড এফেক্ট, সে তার পরীক্ষা করতেছে না, তার ইউরিনে প্রোটিন যাচ্ছে কিনা জানে না, তার ডায়াবেটিস আছে কিনা জানে না, তার কিডনি ড্যামেজ আছে জানে না। তখন যখন বেশি খারাপ হয়ে যায়, তখন ওই যে কিডনির কাছে আসে। সেই জন্য বলি ওভার দ্য কাউন্টার ওষুধ খাবেন না। কিন্তু এই ওভার দ্য কাউন্টার খাবেন না, এটা আপনি রোগীকে বললেন, কিন্তু আমরা যদি এই ওষুধের দোকানগুলোকে বন্ধ না করি বা তাদেরকে যদি একটি জবাবদিহিতার আওতায় না আনি, তাহলে তো মানুষ তো এই ভুল করতেই পারে। এটা তো ওইটাই তো আমরা চাচ্ছি, যে উইদাউট প্রেসক্রিপশন দে শুড নট সেল দ্য মেডিসিন। আপনি করতে পারবেন যেগুলি, আপনি প্যারাসিটামল দেন, ঠিক আছে, আপনি যেটা পারেন, ছোট্ট একটা অ্যান্টিহিস্টামিন দেন। আমরা তো একটা করে অ্যান্টিবায়োটিকও দিচ্ছি, একটা কেটে দিচ্ছি আর কি, পরের দিন আবার একটা কিনে নিয়ে যাচ্ছে। এই প্রবণতাটা আমাদের দোকানদার। আরেকটা মজার জিনিস শুনেন, এটা যেটা হয়, আমি আমার পেশেন্ট আসলো, তাকে আমরা করলাম, একটা অ্যান্টিবায়োটিক দেখলাম, ইনফেকশন ছিল, ইটে ইনফেকশন, সে কি করলো, আবার যখন পেশাবে জ্বালা পড়ো, আবার ওই অ্যান্টিবায়োটিক খেলো, এরকম বছরের ভিতরে 3-4 বার খেয়ে ফেললো। তখন যখন আর ওইটাতে কাজ করে না, এই ড্রাগ রেজিস্ট্যান্স যেটা, এইভাবে খেয়ে কী হচ্ছে, ড্রাগ রেজিস্ট্যান্স কীরকম, 60 to 70% কমন অ্যান্টিবায়োটিক্সের রেজিস্ট্যান্স। আমি উদাহরণ দিই, কুইনোলিন বলে সিপ্রোক্লোজমিন, এবং দিস ইজ এ প্রবলেম মানে 70-80% ড্রাগ রেজিস্ট্যান্স, এই ওষুধে কাজ করবে না তার। এবং শুধু তাই না, এবং আপনি যখন ধরেন কিডনির রোগ, হার্টের রোগ, তারপরে ধরেন লিভারের রোগ, তখন আপনি যখন আইসিইউতে ভর্তি হয়, তখন দেখেন আপনি একটা কালচার সেন্সিটিভ কাজ করে না, যেটা করে ভেরি এক্সপেন্সিভ, আইভি রুটে দিতে হবে, এবং সবার পক্ষে এটা সম্ভব না। সেই জন্য এই
ওভার দ্য কাউন্টার ওষুধ খাওয়াটা আমরা বলি, এবং এটা গভর্নমেন্ট রুল তো আছেই, এই রুলগুলি ইমপ্লিমেন্ট করতে হবে। স্যার, আমরা এই যে বিভিন্ন চিকিৎসায় এখন অটোফেজির কথা বলা হয় বা ফাস্টিংয়ের গুরুত্ব বোঝানো হয়, আবার আপনি জানেন যে আমরা রোজার অনেক ধরনের উপকারিতাও আমরা মুসলিম হিসেবে কোরআন হাদিসের বিভিন্ন রেফারেন্স আমরা জানি, যেটি বিজ্ঞান পরে প্রমাণ করেছে। এই রোজা রাখার সাথে কিডনি রোগীদের কোনো ধরনের কোনো উপকারিতার কোনো বিষয় কি বিজ্ঞান প্রমাণ করে? দুইটা জিনিস আপনি যেটা বলে অটোফেজি, ইয়াস, রোজা থাকলে স্টাডি করে দেখা গেছে এটার ইফেক্ট আছে সায়েন্টিফিক। একটা হলো রোজা থাকলে আপনি যে ডায়াবেটিস রুগীদের তাদের কিন্তু লিপিড প্রোফাইল কমে যায়, ডায়াবেটিসের ইয়েটা না খেলে ওদের কিন্তু এটা ব্লাড সুগারও কন্ট্রোল থাকে, এবং লিপিড প্রোফাইল আমরাই স্টাডি করছিলাম, আমাদের দেখা যাচ্ছে লিপিড প্রোফাইল অনেক কমে যায়, মানে চর্বি জাতীয় জিনিস কমে যায়। আরেকটা হলো সায়েন্টিফিক অটোফেজি, যেটা যে সেল ডেথ, সেটার ভিতরেও একটা ইফেক্ট আছে। এই জন্য রোজার উপকারিতা এস্টাবলিশড এভিডেন্স বেস, কাজে এটা রোজা থাকলে কোনো অসুবিধা ইউজুয়ালি হয় না। যাদের কন্ট্রাইন্ডিকেশন নাই, অর্থাৎ রোজা থাকতে পারবে না, তাছাড়া সবাইকে আমরা রোজা থাকলে তার ভালো দিক স্যার, দেখা যায়। রোজার যে সময়সীমা এবং অটোফেজি, এই দুটার পার্থক্যটা যদি স্যার একটু পরিষ্কার করেন। না, সময়সীমা তো আপনি ধরেন 12 ঘন্টা 13 ঘন্টা যদি থাকে, এতে কোনো ক্ষতি হয় না। জি। ডাইজেস্টিভ সিস্টেম যেটা দেখেন, এই যে বডির প্রত্যেক এই যে জিনিসগুলি, প্রত্যেকটা সিস্টেম, মুখের থেকে শুরু করে প্রত্যেকটা হরমোন, এনজাইম, সেগুলি এগুলি রেস্ট পায়। এই রেস্টের জন্য কিন্তু আপনার এগুলি, এটা তো কন্টিনিউয়াস প্রসেস, জি। এবং হার্ট যেমন কন্টিনিউয়াস চলতেছে ওইটা ব্লক হলে, কিন্তু এইটা কিন্তু ব্লক থাকলে কোনো অসুবিধা হয় না। এবং আগে বলা হতো রোজা থেকে আলসার বাড়ে বা এবারে এগুলো কিচ্ছু, কোনো এভিডেন্স বেস কোনো প্রমাণ পাওয়া যায় না যে অ্যাসিড বেশি হবে, ইয়ে হয়, নাথিং। এবং ইনফ্যাক্ট যারা রোজা থাকেন বা আমরা যারা থাকি, আমরা রোজার 1 মাস পরে উই ফিল মাচ বেটার ইন টার্মস অফ তাদের ওজনও ভালো থাকে, ডিসিপ্লিন লাইট লিড করে, এবং আপনি যদি তারাবিও পড়েন, এই যে মানে আই থিঙ্ক ইজ এক্সেলেন্ট প্রসিডিং। এবং আল্লাহ তাআলা যে সিস্টেম দিছে, এই সিস্টেম কিন্তু সায়েন্টিফিকলি প্রুভ। হ্যাঁ, আপনি দেখেন, এটা আমি রোজার সময় অনেক সময় বলি, এই যে আপনি রোজা থাকেন, যে নামাজ পড়েন, এতে আপনার যতগুলি জয়েন্ট ইনভলভমেন্ট হয়, আর কোন এক্সারসাইজে হয়, এবং যারা নামাজ পড়েন তারা দেখবেন রোগ শোক তাদের কম হয়, রোজা এবং নামাজ থাকে, কারণ তারা একটা ডিসিপ্লিন লাইট লিড করে। এক্সারসাইজ যেটা হয়, এই এক্সারসাইজের গিরায় ব্যথা বলেন, পায়ে ব্যথা বলেন, ঘাড়ে ব্যথা, গলার ব্যথা। আরেকটা জিনিস দেখেন, এই যে কোভিড পিরিয়ডে পুনিং পজিশন বলতো, যে আপনি এইভাবে উপরে হয়ে পড়েন, থাকলে লাংসের থেকে যে খারাপ জিনিসগুলি বের হয়ে যায়। পুনিং, এটা তো ছিল যে পুনিং অবস্থায় যে উপরে সেজদা দেওয়ার মতো পজিশন, সেটা সিক্রেশনগুলি বের হয়। সব কিছু কিন্তু সায়েন্টিফিক। কাজেই রোজা এবং নামাজের কিন্তু প্রত্যেকটার সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, স্যার বেনিফিশিয়াল টু দ্য হিউম্যান। যাদের হচ্ছে কিডনি রোগী যারা, তাদের তো আমরা রোজার ক্ষেত্রে বলছি, কিন্তু তাদের নামাজ পড়ার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ আছে কিনা? তারা বসে পড়বেন না দাঁড়িয়ে পড়বেন, এরকম কোনো বিষয় না, আছে? না, না, আপনি যে কিছু নাই। ওই যে তারা তো যেভাবে করবে সেভাবে করবে। এখন কেউ যদি গিরায় ব্যথা থাকে, পায়ে ব্যথা থাকে, তাহলে সেটা করবে না, সেটা গিরায় অনেকে আছে, ঠিক আছে, এটা অবস্থা বুঝে ব্যবস্থা, কিন্তু কোনো কন্ট্রাইন্ডিকেশন নাই যে এটা করে। এবং যেটা ধর্মীয় যে আমাদের অনুশাসন বলছে, আপনি যদি পারেন সেজদা দিয়ে পড়তে, ওইটাই আপনার, কিন্তু আপনার না পারলে সেটা, কিন্তু আপনি যদি পেরেও যদি বসে করেন, সেটা কিন্তু হালাল না। এটা তো মসজিদে ইমাম সাহেবরা যেটা বলেন। বটে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি বিরতি, শেষ বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ, আপনার কাছে জানবো যে কিডনি রোগটা কি জেনেটিক্যাল কিনা, জেনেটিক্যাল কোনো প্রেশার বা ফ্যাক্টর এটার সাথে ইনভলভ কিনা? ডেফিনেটলি কিডনির রোগ আমাদের দেশে, আমাদের কেন পৃথিবীর সব জায়গায় জেনেটিক ফ্যাক্টর ইজ ভেরি ইম্পর্টেন্ট, পার্টিকুলারলি ডায়াবেটিস। আপনি দেখেন বাপ মা যার ডায়াবেটিস আছে, তাদের ছেলেমেয়েরা ডায়াবেটিস হবে, অনলি এনভায়রনমেন্ট ফ্যাক্টর দ্যাট প্রিসিপেট করে, মানে এই যে পরিবেশ, হ্যাঁ, পরিবেশ দেয় সেটা। এখন কবে কাজেই আমি মনে করি প্রত্যেকটা রোগের জেনেটিক ফ্যাক্টর আছে। তারপরে যেগুলি বেশি, যেমন এই যে পলিসিস্টিক কিডনি ডিজিজ, এটা তো জেনেটিক, তাই না? তারপরে আছে কিডনির ছাকনির অ্যালপোর্ট ডিজিজ আছে, ফ্যাব্রিজ ডিজিজ আছে, এগুলি জেনেটিক, বাবা মা থাকলে। ইভেন দিস রেনাল স্টোন, এটাও বলে জেনেটিক, বাবা থাকলে মেয়ে ছেলে হয়। সব কিছুর কিন্তু জেনেটিক ফ্যাক্টর ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, যাদের বাবার ব্লাড প্রেশার নাই, ডায়াবেটিস নাই, তাদের ছেলেমেয়েরা হয় না, কিন্তু যাদের আছে তাদের ডায়াবেটিস থাকলে ধরে নিতে হয় ইন ফিউচার তার থাকে। সে যদি কন্ট্রোল হয়ে থাকে, তাহলে
হবে না বা শেষের দিকে হবে, কারণ জেনেটিক ফ্যাক্টর ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এবং প্রত্যেক রোগের কিন্তু জেনেটিক প্রিডিসপোজিশন আছে, এটা রিসেন্ট যেটা থিওরি বলে। বাংলাদেশে কি আপনি মনে করেন যে ইউরোলজিস্ট যত তৈরি হয়েছে বা ট্রান্সপ্লান্ট বা অন্যান্য কিডনি রোগের সার্জারি যেভাবে হচ্ছে, শিশু ইউরোলজিস্ট কেন তৈরি হয়নি বা কেন এটার উপর কোর্স এখনো চালু হচ্ছে না? এটা তো বহুদিনের চেষ্টা আপনাদেরও ছিল। না, এটা তো শিশু ইউরোলজির কোর্স, এখন কোর্স পেডিয়াট্রিক্সে তো আছে, ইউরোলজি আমি জানি না, ইউরোলজি আছে আছে এটাও আছে, সবই আছে, কিন্তু এই যে দরকার কিনা স্যার? লোক অফকোর্স দরকার নেই, কেন লোক সংখ্যার সাথে এটা আরো সবকিছুরই দরকার। মানে পেডিয়াট্রিক সার্জন 40% পর্যন্ত মানে শিশু কিডনির সার্জারিগুলো করে ফেলছে, কিন্তু যদি ডেডিকেটেড ফর ইউরোলজিস্ট মানে শিশুদের জন্য যদি ইউরোলজিস্ট হতো, এটি কতটা বেনিফিট হতো? পেডিয়াট্রিক্স নেফ্রোলজি, পেডিয়াট্রিক ইউরোলজি, এটা যারা শিশুদের জন্য স্পেশালাইজড, এই দুইটা সাবজেক্টও আছে, স্পেশালিস্ট আছে, আরও তৈরি হতে হবে, সেটা ইম্পর্টেন্ট জিনিস, যে আপনার লোক সংখ্যা আরও বেরোতে হবে। তবে আগে তো এগুলি ছিল না, এখন আগে তো আমি যখন রাজশাহী ছিলাম, আমি তো কিডনি রুগী মানে বাচ্চারা আমার আন্ডারে ভর্তি হতো, যদি শিশু বিশেষজ্ঞ আছেন তবু আমার কাছে, তো আমরা তো এখন দেখি না, কারণ এখন হয়ে গেছে পড়তে। তবে আরও তৈরি হতে হবে, আরও লোক সংখ্যা অনুযায়ী এবং পেশেন্ট অনুযায়ী এর যে অনুপাতের হার, এটা অনেক নগণ্য। কাজেই আমি মনে করি আরও ডাক্তার হওয়া উচিত, সব অ্যাডাল্টেরও হওয়া উচিত, শিশুদেরও হওয়া উচিত। স্যার, ছোটবেলা থেকে আমরা যদি মনে করি যে আমাদের কিডনিটা ভালো রাখতে চাই, এটা কতদিন অন্তর পরীক্ষা নিরীক্ষা করা দরকার বা কিডনি সুরক্ষার মানে মোটা দাগে আসলে? আচ্ছা, এটা তো আমরা প্রত্যেক বছর ওয়ার্ল্ড কিডনি তৈরি একটা, তো একটা ওয়ার্ল্ড কিডনির গোল্ডেন টিপস অত রুলস কি সেটা বলি। প্রথম হলো কিডনি রোগ কিসের হয়? ডায়াবেটিস হয়। তাহলে আপনি ডায়াবেটিস আছে কিনা জানেন? একটা লোকের যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, ডায়াবেটিস আছে না কীভাবে বুঝবেন? ব্লাড সুগার করেন। আপনার ব্লাড প্রেশার আছে কিনা, এটা আপনি তো মাপলেই তো বুঝতে পারেন ব্লাড প্রেশার আছে। ব্লাড প্রেশার দিয়ে বাচ্চাদের হবে তা না, বাচ্চাদেরও কিন্তু ব্লাড প্রেশার হতে পারে। আচ্ছা, 3 নম্বর হলো যে আপনার যেটা বললাম নেফ্রাইটিস হলে তো বোঝা যাবে। ছোট বাচ্চাদের কিন্তু নেফ্রোটিক সিনড্রোম কমন, এবং বাচ্চাদের নেফ্রোটিক সিনড্রোম অ্যাডাল্ট নেফ্রাইটিস হয়ে তারপর কিডনি ড্যামেজ হতে পারে। তাহলে এটা বোঝা যায় যে শরীরে পানি আসতেছে, ফুলে যাচ্ছে সেটা। চতুর্থ যেটা আমরা বলি যে অন্যান্য যে অবস্ট্রাকশন আছে কিনা, সেটা কীভাবে বুঝবেন? আপনার একটা আলট্রাসোনোগ্রাম করতে হবে, ওইটা তো ভিতরের জিনিস। আপনি আলট্রাসোনোগ্রাম দেখলেন, অথবা পাথর কিছু আছে কিনা সেইটা জানতে পারলেন। ছেলেদের প্রোস্টেট বড় আছে কিনা আলট্রাসোনোগ্রাম বলে দিবে। সিম্পল জিনিস এগুলি। তাহলে এই কয়টা টেস্ট করতে তো বেশি পয়সা লাগে না। এরপরে যেটা করতে হবে, জেনারেল রুল, যে আপনি কায়িক পরিশ্রম করতে হবে। ওবেসিটি ইজ এ প্রবলেম নাওয়াডেজ, কারণ এখনকার বাচ্চারা ডিজিজ, হ্যাঁ, ওবেসিটি ইজ ডিজিজ, এবং এটার যে কমপ্লিকেশন সব ডিজিজের মাথা এবং মেটাবলিক সিনড্রোম। এখন কেন হয়েছে? যে ছেলেরা খেলে না, বাচ্চারা কি হয়েছে? দুইটা জিনিসই, কম্পিউটার আসক্ত এবং মোবাইল আসক্ত এবং ফাস্টফুডে আসক্ত এবং কোল্ড ড্রিঙ্কস খায়। তাদের মাঠ নাই, এটা আমাদেরও দেখতে হবে। আপনি ঢাকা শহরের কয় জায়গায় মাঠ আছে, কয়টা স্কুলের মাঠ আছে, বাচ্চারা খেলাধুলা করে? তারা কি হয়, ওই কম্পিউটারে থাকে, এই জন্য তাদের ফিজিক্যাল, তাদের যে গঠন, শরীরের গঠনের সেটারও স্ট্রাকচার ওবেস হয়ে যায়, ওবেসিটি হয়ে ডায়াবেটিস হয়ে তারপরে খারাপ। এবং ওবেসিটির তো অনেক প্রবলেম, তারা ব্লাড প্রেশার, ডায়াবেটিস, তারপরে হার্নিয়া বলেন, তারপরে গিরায় ব্যথা, শ্বাসকষ্ট, তারপরে মেটাবলিক সিনড্রোম, ইকুইকি সিনড্রোম, অনেক কমপ্লিকেশন। কাজেই এই জিনিসগুলি খেয়াল রাখতে হবে, কায়িক পরিশ্রম। তারপরে হলো বদ অভ্যাস যাদের আছে, যেমন সিগারেট খাওয়া, ধূমপান করা, একটা মদ্যপান করা, ঠিক আছে, তারপরে এগুলি বাদ দিতে হবে, ধর্মীয় অনুশাসন। স্যার, একই সঙ্গে পরিবেশ দূষণের যে ভয় আমাদের দেশে, আমরা ঘর পর্যন্ত দূষিত বায়ু আমরা সেবন করছি, এবং আপনি জানেন যে এবছর শুধু বায়ু দূষণের কারণে 1 লক্ষ মানুষ মারা গেছে 2021 সালে, যেটি 2,32,000 পর্যন্ত বলা হচ্ছে। এটি অফিসিয়াল ডাটা, আনঅফিসিয়ালি হয়তো আরও অনেকে মারা গেছেন এবং অনেকে নানা ধরনের সমস্যায় ভুগছেন। এই দূষণ বা দূষিত বায়ু আমাদের কিডনিকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। দেখেন, একটা হলো দূষণটা তো হলো এনভায়রনমেন্টাল, এই জিনিসটা তো আমরা ইনহেল করতেছি, ইনহেল করে আমরা রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন হচ্ছে। রেসপিরেটরি, যেমন আমারই তো অ্যাজমার একটু টেন্ডেন্সি আছে, তো আমরা ইনহেল করে, আমরা মাস্ক যদি পরে না থাকি, আমাদের অ্যালার্জি কি এটা করে, সেটা হলে ইনডাইরেক্টলি আপনি যে ওষুধ খাবেন, আপনি অ্যান্টিবায়োটিক খাবেন, সেগুলো তো আলটিমেটলি তো কিডনির উপরে এফেক্ট করবেই। এনভায়রনমেন্ট পলিউশন ইজ ডেঞ্জারাস নাওয়াডেজ। আপনার রাস্তায় দেখেন কিছু কিছু গাড়ির ধোঁয়া যেটা ছাড়ে, সেই ধোঁয়াটাকে আমরা ভিজিবল, কিন্তু আমি বুঝি না যে আমাদের
গভর্নমেন্টই বলি, তারা তো এই যে গাড়িগুলি, যে গাড়িগুলি ধোঁয়া ছাড়ছে ইফ ভিজিবল, এদের কেন ব্লক করে না? কিছুই করে না। হ্যাঁ, কিছুই করে না। এবং কিছু কিছু গাড়ি আছে তাদের করে ইন্ডিকেশনের কিছু নাই, কিন্তু তারা চলতেছে। তো এই জিনিসগুলি আমাদের। আমি স্যার শেষ প্রশ্ন করতে চাই যে আসলে রোগীরা, বিশেষ করে যারা অসংক্রামক ব্যাধিতে আক্রান্ত বা বিশেষ করে কিডনি বিকলের মতো জরুরি সমস্যায় যারা আক্রান্ত, মানে তাদের জন্য আসলে এই রোজাটা কি ব্লেসিং হয়ে আসে কিনা? হ্যাঁ, না, আমি যেটা বললাম যে রোজাটা অলওয়েজ ব্লেসিং ফর এভরিবডি, এটা সব ডিজিজ ক্ষেত্রে। তবে যারা সিভিয়ারলি ইল, যেটা কিডনির রোগ হতে পারে, হার্টের রোগ হতে পারে, সেই ক্ষেত্রে রোজাটা তাদের থাকা তাদের মন খারাপেরও কোনো কারণ নাই। মন খারাপ না, তারা ইসলামিক যে শরীয়ত মতো যেটা করার দরকার সেভাবে করে দিবে ওইটার জন্য। কিন্তু যারা সমর্থ তারা করতে, এবং সেই জন্য আমাদের এনভায়রনমেন্টের ইয়েটা ঠিক রাখতে হবে। আপনার বিভিন্ন জায়গায়, ওপেন জায়গায়। আরেকটা জিনিস, এই যে ভাজা পোড়া খাওয়াটা, এটা কিন্তু বন্ধ করতে হবে। এবং ভাজা পোড়া খাওয়া, এই ওপেন স্পেসে আপনার যে এই যে পেঁয়াজ, বিশেষ করে রমজান মাসে যে খোলা ইয়েতে এনভায়রনমেন্টে, সেইখান থেকে খাবারটা খেলে দুইটা কারণ, একটা হলো বদহজম হবে, আরেকটা হলো যদি জীবাণু যায় গ্যাস্ট্রেন্টাইটিস হবে। এতে আপনার যারা রোজা থাকে তাদের জন্য অসুবিধা, জেনারেল পপুলেশনের অসুবিধা। রোজার সময় সবারই একটি টেন্ডেন্সি থাকে একটু বেশি, রোজা থাকার পর একটু ঝাল, একটু মশলাযুক্ত খাওয়া। ওই জিনিসটা ইনহিবিট রাখতে হবে, খেতে হবে, পরিমিত খেতে হবে, জানি আপনি পুরা 1 মাস আল্লাহর রাস্তায় জানি আপনার যেটা ইবাদত সেটা যেন ঠিক মতো করতে পারেন। এবং আমরা মনে করি রোজাটা যারা থাকেন, আমরা যারা থাকি, আমি কিন্তু ছোটবেলা থেকে রোজা রাখি, আল্লাহর রহমতে কোনো অসুবিধা নিয়তের উপরে থাকবে, এবং আপনি ইচ্ছা থাকলে আল্লাহ আপনি সাহায্য করবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এবং আবারও আন্তরিক অভিনন্দন জানাই। আপনাকে ধন্যবাদ। এখন টিভি এবং এসকেসে যারা এই অনুষ্ঠান করেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ। স্যার যেটি বলছিলেন যে একেবারে 90% কিডনি যাদের বিকল হয়েছে, তারা ছাড়া কিডনি যে কোনো ধরনের রোগ যদি কারো হয়ে থাকে তিনি রোজা রাখতে পারেন, এই ব্যাপারে কোনো অসুবিধা নেই। তবে যারাই আক্রান্ত আছেন তারা অন্তত একবার বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে শরণাপন্ন হয়ে জেনে নিতে পারেন তারা কি খাবেন, কিভাবে চলবেন, বা আপনাদের জন্য কি কি উপকার বয়ে আনবে রোজার নিয়মকানুন আপনি কিভাবে মানবেন। তো এই ছিল আজকের মতো। আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।